স্বাগত এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ রাউশন। Business Council of the United States. ব্লিংকেনের সাথে এটা একটা বড় ইস্যু ছিল এটা, এবং ইউএস তার টোটাল সাপোর্ট দেওয়ার কথা বলেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ইসি পুনর্গঠন, ভোটার তালিকা হালনাগাদ করার 18 মাস পর বাংলাদেশে জাতীয় নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা ও দুর্নীতি দমনে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এখন সকালে এ নিয়ে জানাবো বিস্তারিত। সিকিউরিটি রিজন বলেন বা ওভারঅল সিচুয়েশনে অনেক পার্সেন্টেজ কমে গিয়েছে। যে কোনো ধরনের পলিটিক্যাল আনরেস্ট অ্যান্ড সিভিল আনরেস্ট সেটি পর্যটনের জন্য একটি নেগেটিভ ইম্প্যাক্ট ভয়ে আনবেই। স্থানীয় জনগণ, লোকাল কমিউনিটি তারা যদি টুরিস্টদেরকে ওয়েলকাম না করে তাহলে পর্যটক সেখানে শান্তি পাবে না। কোন কোন দেশে অ্যালার্ট আছে সেই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করেছি। আমাদের মন্ত্রণালয়কে বলছি যে এই অ্যালার্টগুলো প্রত্যাহার করার জন্য যাতে উদ্যোগ নেওয়া হয়। দেশের পর্যটন খাতে কালো মেঘের ঘনঘটা, কারণ নিষেধাজ্ঞা আর নিরাপত্তাহীনতা এখানে বড় প্রশ্ন। গত 4 মাসে পর্যটক কমেছে 40%। সংখ্যার বিষয়, শিগগিরই পরিস্থিতি ভালো হওয়ার পূর্বাভাস নেই। কেন এমন অবস্থা? বিস্তারিত থাকছে এখন সকালে। তবে শুরুতেই জানাবো প্রধান উপদেষ্টার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের খবর। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে নির্বাচন কমিশন পুনর্গঠন, ভোটার তালিকা হালনাগাদ ও দেশ সংস্কার করার 18 মাস পরে দেশে আগামী জাতীয় নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা ও দুর্নীতি দমনে বাংলাদেশকে সহায়তায় আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া জুলাই আগস্টের গণহত্যা আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্ত করে বিচার করার আগ্রহ প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের বিভিন্ন সংস্থার সাথে বৈঠক শেষে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এদিকে আজ রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব। 2014 সালে 152 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, 2018 সালে দিনের ভোট রাতে আর 2024 সালে ডামি প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিয়ে নির্বাচন করে দেশে বিদেশে তুমুল সমালোচনার মুখে পড়তে হয় কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারকে। ভোটাধিকার কেড়ে নেওয়া ও মানবাধিকার লঙ্ঘন সহ নানা অভিযোগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেষমেশ আগস্টে পতন হয় শেখ হাসিনার। দেশ ছাড়তে বাধ্য হন তিনি। এমন পরিস্থিতিতে এবার জাতিসংঘে দেশের প্রতিনিধিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সাথে বৈঠক করেন ডক্টর ইউনূস। বৈঠকে বাংলাদেশে রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা হালনাগাদের প্রয়োজনীয়তা তুলে ধরেন ইউনূস। এসব শেষ করার 18 মাস পর জাতীয় নির্বাচন আয়োজনের কথা যুক্তরাষ্ট্রকে জানান প্রধান উপদেষ্টা। কথা হয় দেশ পুনর্গঠনে জো বাইডেনের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও। এদিন বৈঠক হয় ইউরোপিয়ান কমিশনের সাথেও। বৈঠকে দুই পক্ষই বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত ও দুর্নীতি দূর করতে সহায়তার আশ্বাস দেয়। টাকাগুলো কিভাবে ফেরত আনা যায় এটা একটা কষ্টসাধ্য বিষয়, বাট এটার জন্য স্যার কিন্তু সবার সাথে কথা বলছেন। আজকেও এই ব্লিংকেনের সাথে এটা একটা বড় ইস্যু ছিল এটা, এবং ইউএস তার টোটাল সাপোর্ট দেওয়ার কথা বলেছে যে কিভাবে মানে যেই টাকাগুলো বাইরে চলে গেছে, এটা শুধুমাত্র ইউএস বা যে কোনো দেশে, মানে বিদেশে যে টাকা পাচার হয়েছে সেটা কিভাবে বাংলাদেশের টাকা, বাংলাদেশের মানুষের, বাংলাদেশের ট্যাক্স পেয়ারের টাকা কিভাবে আবার দেশে ফিরে আনানো যায় এবং দেশের পুনর্গঠনে এই টাকাটা কিভাবে নিয়োজিত করা যায়। এদিন ডক্টর ইউনূস বৈঠক করেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ ব্যবসায়ী কাউন্সিলের সাথেও। সেখানে ইউনূস দৃঢ় কণ্ঠে বলেন, ব্যবসা বাণিজ্যে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আগামীর অর্থনীতি হবে দুর্নীতিমুক্ত, শ্রমিক পাবে তার ন্যায্য অধিকার। তাই নতুন বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। ইকোনমিক কোঅপারেশন, ট্রেড, রোহিঙ্গা ইস্যু এসছে, তারপরে কাউন্টার টেরোরিজম এসছে,
লেবার ইস্যু এসছে, এবং প্রত্যেকটা বিষয়ে ইউএস তাদের এবং করাপশনটা খুবই ইম্পর্টেন্ট, সেই বিষয়ে কথাবার্তা হয়েছে। এদিন প্রধান উপদেষ্টা বৈঠক করেন জাতিসংঘ মহাসচিবের সাথেও। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান অ্যান্টোনিও গুতারেস। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটরের সঙ্গে এদিন একান্ত বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। সেখানে জুলাই আগস্টে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িতদের কিভাবে আইসিসির মাধ্যমে বিচার করা যায় সে সহযোগিতা চান ডক্টর ইউনূস। জুলাই বিপ্লবের জন্য প্রাথমিকভাবে যে কাজটা করা হয়েছে, যে আমরা ইউএনের যে হিউম্যান রাইটস অফিসের সাথে আমরা কথা বলেছি, এবং স্যারের ইনভাইটেশনের পরে ইউএন একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠিয়েছেন। সেই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজ করুক, তারা তাদের রিপোর্টটা দিক, কি হলো, কেন হলো, কারা এইটার জন্য জড়িত। আমরা তো সবাই জানি কি হয়েছে, বাট এই ইউএন তো তাদের একটা সিস্টেমেটিক প্রোব করে, ইনভেস্টিগেশন। সেই ইনভেস্টিগেশনে দেখবে যে কারা কারা এটা ঘটনাটা ঘটিয়েছে, কার অর্ডারে এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক একটা ম্যাস মার্ডার হয়েছে, গণহত্যা হয়েছে। হ্যাঁ, এইটা তো ওদের রিপোর্টে আসুক। তারপরে যে পরবর্তী বিষয়ে যে এটা কি আইসিসিতে যাবে নাকি এটা ডোমেস্টিক কোনো কোর্টের মাধ্যমে এটা হবে, সেটা তো পরের বিষয়। আগে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজ করছে, তারা গত 1-2 সপ্তাহ ধরে কাজ করছে, আরও কাজ করুক, তাদের ফুল রিপোর্টটা হোক। এছাড়া ডক্টর ইউনূসের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশকে পানি নিষ্কাশন, বন্যা মোকাবেলা ও কৃষিতে সহায়তার আশ্বাস দেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী। শুক্রবার বাংলাদেশ সময় রাত 8টার দিকে জাতিসংঘে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। জাতিসংঘ সম্মেলনে অংশ নিয়ে গত 3 দিনে এখন পর্যন্ত প্রায় 30 জন বিশ্ব নেতার সঙ্গে একান্তে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে জুলাই আগস্টের গণহত্যা ও বাংলাদেশের বর্তমান অর্থনীতির বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। তাই ধারণা করা হচ্ছে জাতিসংঘ সম্মেলনের ভাষণেও ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ও গণহত্যার পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্ব নেতাদের সামনে একটি রূপরেখা তুলে ধরবেন। মাহমুদ রাকিব, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তৎপরতা নতুন করে বাংলাদেশের ভাবমূর্তি তৈরি করেছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। গ্রহণযোগ্যতা পেয়েছে জুলাই বিপ্লব কিংবা 24-এর গণ অভ্যুত্থান। পাচার করা অর্থ ফিরিয়ে আনা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনার সমর্থন আদায় করতে তিনি সক্ষম হয়েছে বলে মনে করেন তারা। তবে সবকিছু ছাপিয়ে কয়েক মাসের মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে একটা গুণগত পরিবর্তনের আভাস দিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বাকিরা জানাবেন বেলায়েত হোসেন। 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর যখন স্বাধীন বাংলাদেশের পথ চলা শুরু হয়, তখন থেকেই চলতে থাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের চেষ্টা। স্বাধীনতার ঠিক 3 বছর পর 1974 সালের এই সেপ্টেম্বর মাসেই আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এ যেন ইতিহাসের আরেক পুনরাবৃত্তি। 50 বছর পরের অন্য এক সেপ্টেম্বর মাসেই জাতিসংঘে নতুন এক বাংলাদেশের নতুন পরিচয়, তার পেছনেও রক্তক্ষয়ী সংগ্রামের আরেক ইতিহাস। Abu Said. He just faced the police. It's a close distance. আর তাই তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ব দরবারে উপস্থাপন করলেন আত্মত্যাগকারী আবু সাইদ মুগ্ধদের। বিশ্ব নেতাদের হাতে হাতে তুলে দিলেন দ্য আর্ট অফ ট্রায়াম্ফ তথা জুলাই বিপ্লবের চিত্রগাথা। ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখছি যে আন্তর্জাতিক সম্প্রদায় তারা একটা পজিটিভ বাংলাদেশ দেখছে, এবং এটার একটা বিশাল ভূমিকা আছে এই কারণে যে যারাও বাংলাদেশ সম্পর্কে জানতেন না, যারা এখনও অনেকেই বাংলাদেশে যে আসলে কি পরিবর্তনটা হয়ে গেছে, আমাদেরকে যখন আমাদের বন্ধুরা বিদেশ থেকে জানতে চাচ্ছে যে আসলে হয়েছেটা কি এবং কিভাবে এটা হয়েছে, এই জিনিসটা উনি যে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যখন বলছেন তখন অনেক বেশি এটার গ্রহণযোগ্যতা পায়। 50 বছর আগে কিন্তু এই জাতিসংঘের সদস্যপদ অর্জনের মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মানিত সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করেছিলাম। তখনকার প্রেক্ষাপটে স্বাধীনতার পরে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কূটনৈতিক বিজয় হিসেবে আমরা দেখেছি। 50 বছর পরে এসে আবার প্রফেসর ইউনূস নতুন একটা বাংলাদেশকে ওখানে জাতিসংঘের সামনে তুলে ধরছেন। তো দুইটা ঘটনাই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনের এই সংক্ষিপ্ত সফরে বিশ্ব নেতাদের কাছে পরিবর্তনমুখী এক নতুন বাংলাদেশের বার্তা পৌঁছে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আদায় করে নিয়েছেন ২৪-এর গণঅভ্যুত্থানের গ্রহণযোগ্যতা ও বহির্বিশ্বের সমর্থন, যেখানে স্থান পেয়েছে ইউনূস সরকারের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। তিনি সকলের কাছেই তার সরকারের প্রেক্ষাপট এবং তাদের যে পরিকল্পনা, এখন সংস্কার পরিকল্পনা, এটা শেষ করে নির্বাচন এবং এর মধ্যে বাংলাদেশের উত্তরণ, এটা নিয়ে তাদেরকে মোটামুটি ব্রিফ করেছেন, তাদের কাছে সমর্থন চেয়েছেন, পেয়েছেন। বিশ্বের দরবারে একটা নতুন তারা মেসেজ দিতে চেয়েছে যে ইটস এ ডিফারেন্ট বাংলাদেশ, ইটস এ বাংলাদেশ 2.0, এবং সেখানে আমার ইমিডিয়েট প্রায়োরিটি কী এবং আমার লং টার্ম প্রায়োরিটি কী, সেই জিনিসটা আমার মনে হয় যে ইউনূস সরকার যাদের সাথে মিট করেছে তাদেরকে এটা বুঝাতে পেরেছে। তারা বলছেন, জাতিসংঘ সদর দপ্তরে বসে আলাদা করে বিশ্বব্যাংক, IMF সহ আর্থিক দাতা সংস্থাগুলোর সঙ্গে ডক্টর ইউনূস যে তৎপরতা দেখিয়েছেন, তাতে খুব দ্রুত কোনো সুফল পাওয়া না গেলেও কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের অর্থনীতিতে একটা গুণগত পরিবর্তন আসতে শুরু করবে। বর্তমান অর্থনৈতিক অবস্থাটা থেকে উত্তরণের জন্য বিভিন্ন জায়গা থেকে যে সহযোগিতার প্রয়োজন বা পাওয়ার সুযোগ আছে, সেই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন এবং আমি মনে করি যে এই ইন্টারেকশনগুলো ইতিবাচক হয়েছে, কারণ সকলেই সমর্থন দেওয়ার জন্য তাদের অভিপ্রায় ব্যক্ত করেছে। আমার ল অ্যান্ড অর্ডার এখানে দরকার, আমার সাহায্য এবং আমার বিদেশে পাচারকৃত টাকা ফিরিয়ে আনার দরকার, এবং আমাদের যে জনগণ যেটা চাচ্ছে যে একটা রুল অফ ল, জনগণ যেটা চাচ্ছে করাপশন ফ্রি একটা সোসাইটি, যেটা আমাদের অনুপস্থিত ছিল অনেক দিন ধরেই, সেটা তারা বুঝাতে চেয়েছেন। সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র, কানাডা সহ অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে আন্তরিক আলাপ করেছেন। ফলে প্রতিটি দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সেক্ষেত্রে ইতিবাচক সাড়া পড়বে বিদেশি বিনিয়োগেও। প্রেসিডেন্ট বাইডেন তাকে কনগ্রেচুলেট করেছেন, উপর যে অর্পিত দায়িত্ব সেটা সুষ্ঠুভাবে পালন করবে এবং সেটাকে সমর্থন করেছেন। কানাডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন, চীনের ফরেন মিনিস্টারের সাথে কথা হয়েছে, খুব অল্প সময়ের জন্য কিন্তু খুবই সফল একটা সফর ছিল। ইনভেস্টররা আরও বেশি তারা ইন্সপায়ার্ড হবে যে এখানে ইনভেস্ট করলে টাকাটা ফেরত আসবে, এই মেসেজটা উনি পৌঁছাতে চেয়েছেন এবং যেটা আমার মনে হয় যে উনি পেরেছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘে অন্তর্বর্তী সরকার প্রধান বহির্বিশ্বের যে সমর্থন আদায় করেছেন তা বাস্তব অর্থে প্রয়োগ করে নিজেদের সক্ষমতা প্রমাণ করাই এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। মেয়রদের পর এবার অপসারণ করা হলো দেশের সকল সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। একই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে। এর আগে ১৯ আগস্ট এইসব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। তখন ১২টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয় সরকার। এছাড়া জেলা, উপজেলা ও পৌরসভায় বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়। এদিকে ৩টি পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকিতে জাতীয় আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় সংকটে দেশের পর্যটন খাত। চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই ৪ মাসে দেশের অভ্যন্তরে পর্যটক কমেছে ৪০%। নেই বিদেশি পর্যটকের দেখাও। আর শঙ্কার বিষয় হলো, খুব শিগগিরই যে এই পরিস্থিতি ভালো হওয়ার সম্ভাবনা আছে সেরকম কোনো পূর্বাভাস নেই। পর্যটন খাত বিশেষজ্ঞরা বলছেন, পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের পর্যটনে সহসাই গতি ফেরানো কঠিন হবে। আরও জানাচ্ছেন নাইম আবির। সীমান্তের ওপারের এই সংঘাতের শঙ্কা ছুঁয়েছে দারুচিনি দ্বীপখ্যাত নীল জলরাশির এই সাগর কুমারীকেও। মিয়ানমারে জাতিগোষ্ঠীর মধ্যে চলা সহিংসতার পর থেকে দফায় দফায় নিষেধাজ্ঞার কবলে পড়ে পর্যটক হারিয়েছে সাগর বক্ষের এই প্রবাল দ্বীপটি। নিরাপত্তা ঝুঁকিতে স্বাভাবিক সময়েও পর্যটক মেলেনি আশানুরূপভাবে। প্রায় একই রকমভাবে পাহাড় দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন পর্যটকেরা। নানা সতর্কতায় ২০২২ ও ২৩ সালে কয়েক দফা পর্যটক নিষেধাজ্ঞা ছিল পার্বত্যের ৩ জেলায়। চলতি বছরের শুরুতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও এপ্রিলে কেএনএফের ফের হামলা ঘিরে তৈরি হয় নতুন অনিশ্চয়তা, যার প্রভাব পড়ে প্রতিবেশী রাঙামাটি ও খাগড়াছড়ি জেলাতেও। পর্যটক শূন্য হয়ে পড়ে পাহাড়। সব মিলিয়ে বাংলাদেশের পর্যটন খাত চলমান সময়ে একটা ভিন্ন রকম সংকটের ভেতর দিয়ে যাচ্ছে।
বিশেষ করে দীর্ঘ সময়ের একটি কর্তৃত্ববাদী সরকারের পতন, তার বিপরীতে ছাত্র জনতার আন্দোলনেরও একটি বড় প্রভাব পড়েছে এই খাতটিতে। বিভিন্ন হিসাব মতে সাম্প্রতিক অস্থিরতায় কম করে 10টি দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। ট্যুর অপারেটররা বলছেন, চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই 4 মাসে দেশের অভ্যন্তরে পর্যটক কমেছে 40%। নেই বিদেশি পর্যটকের দেখাও। আরও শঙ্কার বিষয় হলো, খুব শিগগিরই যে এই পরিস্থিতি স্বাভাবিক হবার সম্ভাবনা রয়েছে সেরকমও কোনো পূর্বাভাস নেই। সিকিউরিটি রিজন বলেন বা ওভারঅল সিচুয়েশনে অনেক পার্সেন্টেজ কমে গিয়েছে। আপনি যদি বলেন সুন্দরবন, কক্সবাজার, সিলেট, সো প্রত্যেকটা জায়গায় আমরা যদি লক্ষ্য করি যে সেপ্টেম্বর থেকে সুন্দরবনের কিন্তু একটা বেশ ভালো প্রেশার থাকে। ইভেন তো অক্টোবরে তো আরও বেশি থাকে, কিন্তু আমরা যেটাই এবার দেখতে পাচ্ছি যে অক্টোবর নভেম্বর অবধিও কিন্তু খুব যে ভালো সিচুয়েশন আমরা প্রজেকশনটা দেখছি খুব একটা ভালো না। পর্যটন খাত বিশেষজ্ঞরা বলছেন, একজন পর্যটকের ভ্রমণের প্রধান শর্তই হলো নিরাপত্তা। পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের পর্যটনে সহসাই গতি ফেরানো কঠিন হবে। যে কোনো ধরনের পলিটিক্যাল আনরেস্ট অ্যান্ড সিভিল আনরেস্ট সেটি পর্যটনের জন্য একটি নেগেটিভ ইম্প্যাক্ট ভয়ে আনবে। আমরা আমাদের আজকে ওয়ার্ল্ড লংগেস্ট আনব্রোকেন স্যান্ডি সি বিচ আমাদের রয়েছে কক্সবাজার, এবং আমাদের বাংলাদেশে কিন্তু 3টি ওয়ার্ল্ড হেরিটেজ যে ডেস্টিনেশন রয়েছে সেই জায়গাগুলোর প্রপার ব্র্যান্ডিং আমরা যদি করতে পারি তাহলেই কিন্তু আন্তর্জাতিক পর্যটকদেরকে আমরা কিন্তু আরও বেশি আকৃষ্ট করতে পারবো। স্থানীয় জনগণ, লোকাল কমিউনিটি তারা যদি টুরিস্টদেরকে ওয়েলকাম না করে তাহলে কিন্তু সেখানে আপনি যতই টুরিস্ট পুলিশদের যতই মানে নিরাপত্তার চাদরে মানে বলয়ে করে রাখে না কেন, পর্যটক সেখানে শান্তি পাবে না। লোকাল পিপল যদি ওয়েলকামিং হয়, হাসি মুখে তাদের পণ্যগুলি দেয়, খাবারটা দেয়, তাহলে কিন্তু এটা সবচেয়ে বড় একটা শান্তির বিষয়, সবচেয়ে বড় নিরাপত্তা। দেশের প্রধান 124টি পর্যটন কেন্দ্রে পর্যটকের নিরাপত্তা দিতে কাজ করছে টুরিস্ট পুলিশ। চলমান সংকট মোকাবিলায় নিরাপত্তা জোরদার করেছে প্রতিষ্ঠানটি। কেউ যদি টুরিস্ট পয়েন্টে কেউ কোনোভাবে হ্যারাসমেন্ট হয়, তারা তাৎক্ষণিকভাবে আমাদের কিন্তু অবহিত করলে, কিছুদিন আগে কক্সবাজারে একটা ইনসিডেন্ট ঘটেছিল, আমরা কিন্তু 24 ঘন্টার মধ্যে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং আমরা সকল টুরিস্ট পয়েন্টে কিন্তু আমাদের এগুলা ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আর বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া দেশগুলোকে চিহ্নিত করে সতর্কতা তুলে নিতে ইতিমধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। দুইটা বিষয় যে আমরা হচ্ছি যে কোন কোন দেশে অ্যালার্ট আছে সেই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করেছি, করে আমরা আমাদের মন্ত্রণালয়কে বলছি যে এই অ্যালার্টগুলো প্রত্যাহার করার জন্য যাতে উদ্যোগ নেওয়া হয়। দুইভাবে উদ্যোগ নেওয়া হবে, একটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, আর একটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও হতে পারে। তো এই বিষয়টা মানে প্রক্রিয়াধীন আছে, কাজ চলতেছে। গেল বছর দেশে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ছিল 1.5 লাখ, আর বিদেশি পর্যটক এসেছিল 5 লাখের মতো। নাইম আবির, এখন, ঢাকা। দেশের সম্ভাবনাময় জেলা বরগুনায় রয়েছে পর্যটনের নানা অনুষঙ্গ। উদ্যোক্তাদের পছন্দের ক্ষেত্র হয়ে উঠছে ইকো ট্যুরিজম। পর্যটন খাতের উন্নতি বদলে দিতে পারে জেলার অর্থনৈতিক চিত্র। সরকারি বেসরকারি পদক্ষেপে সমৃদ্ধ হবে বরগুনার পর্যটন শিল্প, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বরগুনা থেকে জিয়াদ মাহমুদের প্রতিবেদন। বিস্তারিত ক্যামেরায় ছিলেন SM সিফাত। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কবি জীবনানন্দ দাশ কবিতায় বাংলার যে রূপ কল্পনা করেছেন তার প্রায় সবকিছুই দেখায় দেশের দক্ষিণাঞ্চলের পর্যটন সম্ভাবনাময় জেলা বরগুনার প্রকৃতি। একদিকে বঙ্গোপসাগর, আরেকদিকে সুন্দরবন। প্রকৃতি যেন উদার মায়ায় ডাকছে দেশের দক্ষিণে। তালতলিতে যেমন রয়েছে রাখাইন ঐতিহ্যের নিদর্শন, শুভ সন্ধ্যার সমুদ্র সৈকত, তেমনি হাজার বছরের মুসলিম সংস্কৃতির ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে বেতাগীতে সগৌরবে দাঁড়িয়ে আছে বিবিচিনি শাহী মসজিদ। পায়রা, বিষখালী, বলেশ্বরের বুকে জেগে ওঠা
ছোট ছোট স্নিগ্ধ দ্বীপবন কিংবা দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন ট্যাংরাগিরির অপার সৌন্দর্য মুহূর্তেই মুগ্ধ করে পর্যটককে। বরগুনার পাথরঘাট উপজেলায় হরিণঘাটা আছে, তারপর আপনার তালতলিতে যে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এবং ট্যাংরাগিরি যে ইকো পার্ক রয়েছে, এবং এছাড়াও কিন্তু রাখাইন যে পল্লী রয়েছে। বরগুনায় এক কথায় বলতে গেলে কিন্তু বরগুনায় পর্যটনের সম্ভাবনা অনেক। মানে বিসিক এখানে কাশফুল ফোটে, এখানেও দেখার অনেক কিছু আছে। তারপর বরগুনা লেক আছে, তারপর সার্কিট হাউস আছে। বরগুনাকে যদি আরো সুন্দর করে সাজানো যায় তাহলে বিদেশি পর্যটকও আসবে আর কি। এখানে মুখে বললে হয়তো বা তারা শুনবে, কিন্তু এখানে যদি আসে সরাসরি দেখে তাহলে বুঝতে পারবে যে বরগুনাটা আসলে কতটা সুন্দর। বরগুনার প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে দেশের পর্যটন অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে, কিন্তু যথাযথ উদ্যোগের অভাব ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে সম্ভাবনার বিকাশ হয়নি। এখানে সবচেয়ে বড় একটা সমস্যা হলো যে এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো না, এবং এখানে কোনো হোটেল মোটেল কোনো ব্যবস্থা নেই। এখানে আসতে একটা ব্রিজ পার হতে হয়। ব্রিজটা প্রায় 2 থেকে 3 বছর আগে এখানে কাজ চলমান রয়েছে, কি এখন পর্যন্ত এটার কোনো ফল পাইনি। বরগুনার ইকো ট্যুরিজমের সম্ভাবনা কিন্তু বেশ, যেহেতু ম্যানগ্রোভ আছে, সমুদ্র আছে, নদীগুলো আছে, বড় বড় নদীগুলো আছে। সেক্ষেত্রে কর্তৃপক্ষের বরং বিশেষ করে পর্যটন কর্পোরেশনের আরেকটু যোগাযোগ ব্যবস্থার প্রতি আরেকটু জোর দেওয়া উচিত। এইসব স্নিগ্ধ দ্বীপবন, এইসব বিস্তীর্ণ জলমোহনা এবং সুন্দরবন, কুয়াকাটা একসঙ্গে দেখার যে সুযোগ, সেটি কিন্তু একমাত্র বরগুনায় সম্ভব। তো সেই জায়গা থেকে আমাদের প্রচেষ্টা হচ্ছে উদ্যোক্তা বাড়ানো। ছোট বড় মিলিয়ে জেলায় 20টির বেশি পর্যটন স্পট রয়েছে। এসব স্পটে যোগাযোগ সহজতর করার পাশাপাশি জেলার পর্যটন শিল্পের প্রসারে পদক্ষেপের আশ্বাস জেলা প্রশাসকের। জেলা প্রশাসন তার নিজস্ব উদ্যোগে কিছু পর্যটন স্পট ডেভেলপ করার কাজ করছে। এছাড়া যারা বেসরকারি উদ্যোক্তা আছে তাদেরকে উৎসাহিত করছে, এবং তারও ইতিমধ্যে অনেকগুলো পর্যটন স্পট করেছেন। তবে আপনাদের এখানে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে অবকাঠামোগত সমস্যা এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যা। তো এই সমস্যাগুলো সমাধান করা আসলে একটা আমার মনে হয় দীর্ঘমেয়াদী কিছু প্রকল্প লাগবে। জেলায় নতুন করে পর্যটন সম্ভাবনায় আশার আলো দেখাচ্ছে ইকো ট্যুরিজম। গড়ে উঠেছে ট্যাংরাগিরি, হরিণঘাটা ও সুরঞ্জনা ইকো পার্ক। জোনাকির মিটি মিটি আলোর মতো সম্ভাবনা রুখে দিচ্ছে জেলার পর্যটন শিল্পকে ঘিরে। এখানকার পর্যটন স্পটগুলোর আশেপাশের রাস্তাঘাটের সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিতকরণ ও সরকারি বেসরকারি পদক্ষেপ পাল্টে দিতে পারে জেলার পর্যটন অর্থনীতি। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রান্তিক মানুষের জীবনমান হবে উন্নত। একই সাথে এই পর্যটন অর্থনীতি ভূমিকা রাখবে জাতীয় অর্থনীতিতে। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। বন্যা থেকে উত্তরণের মাস পেরিয়ে গেলেও দুর্ভোগ কমেনি ফেনীর উত্তরের বাসিন্দাদের। উজানের পানির সাথে আসা বালুতে ভরাট হয়েছে পুকুর, রাস্তাঘাট ও ফসলি জমি। ঘরবাড়ি থেকে বালু সরাতেই দিশেহারা বাসিন্দারা। আরও জানাচ্ছেন সোলাইমান ডালিম। ভারত সীমান্তবর্তী ফেনীর পরশুরামের পশ্চিম অলকা গ্রামের আবুল হোসেন পিয়ার বাড়ির আঙিনার 5 একরের পুকুরে ছিল অন্তত 2.5 লাখ টাকার মাছ। গোসল থেকে শুরু করে গর্গীয়স্থালির সকল কাজই হতো এই পুকুরের পানি দিয়ে। সাম্প্রতিক বন্যায় সেই পুকুরের পুরোটাই ভরাট হয়েছে বালুতে, যেন বিস্তীর্ণ বালুচর। চরম ভোগান্তিতে বাড়িটির কয়েক পরিবারের মানুষ। এটা পুকুর আসলে নদী ভাঙার কারণে পুকুরটা ভরে গেছে, আমাদের অনেক টাকার মাছ চলে গেছে। এখন আমরা কোনো ব্যবহার করবার কোনো উপযোগী না। শুধু এই একটি পুকুর নয়, আগস্টের বিপর্যয়কর বন্যায় বালুতে ভরাট হয়েছে পরশুরামের এমন অর্ধশতাধিক পুকুর। ভেসে গেছে কোটি টাকার মাছ, পাশাপাশি বালুতে ঢাকা পড়েছে বাড়ির আঙিনা আর ফসলি জমি। অনেকের বাড়ির ছাদের কার্নিশ পর্যন্ত বালুর স্তূপ। 1 মাসেও ঘরের ভেতর থেকে বালু ও পলিমাটি সরাতে না পারায় এখনও ছাদে বসবাস করছেন অনেক বাসিন্দারা। এটা আমাদের উঠান ছিল, এই ঘর ছিল, এখানে ঘর এখন নাই। এখন বর্তমানে এটা বালুর চর হয়ে গেছে। এগুলোতে ধান চাষ করতে বা কৃষিকে খামারি করতে, এগুলো এখন সবগুলো পানির নিচে তলিয়ে গেছে। ঘর দুয়ার বালু ওই আরে পড়ে গেছে, ওই সবজি টবজি কোনো কিছু গড়ি আর খাবার মতো কোনো কিছু নেই। কৃষি বিভাগের তথ্য মতে জেলার পরশুরামে বন্যার পানির স্রোতে আসা বালুতে চাপা পড়েছে প্রায় 1,500 হেক্টর কৃষি জমি।
সেই সাথে নষ্ট হয়েছে 85% রোপা আমন। ক্ষতি পোষাতে বাদাম, তরমুজ সহ বালু মাটিতে চাষ করা যায় এমন ফসল আবাদের পরামর্শ তাদের। 1800 জন কৃষকের মাঝে বিনামূল্যে সবজির বীজ এবং নগদ 1000 টাকা করে প্রণোদনা এসেছে, সেটা আমরা কৃষকদের মাঝে অচিরেই বিতরণ করব। পাশাপাশি আমাদের রবি শস্য প্রণোদনা এসেছে, এটা আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত এবং যেখানে বালু উপরে কৃষি জমি ক্ষতি হয়েছে সেই কৃষকদের মাঝে আমরা বিতরণ করব। আগস্ট মাসে তৃতীয় দফায় বন্যায় উপজেলার মির্জানগর, চিথলিয়া, বক্সমামুদ ইউনিয়ন ও পরশুরাম পৌরসভার অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। সর্বশেষ 20 আগস্ট ভারতের পাহাড়ি ঢলে পরশুরামের 90% এলাকা 8 থেকে 15 ফুট পর্যন্ত পানিতে তলিয়ে যায়, যাতে উপজেলার বিভিন্ন এলাকায় আবাদি জমি 5 থেকে 7 ফুট বালির নিচে তলিয়ে যায়। সোলাইমান ডালিম, এখন ফেনী। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন সকাল। রাজশাহীর পবায় মালচিং পদ্ধতিতে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন তরমুজ। গেল বছর কৃষকরা লাভবান হওয়ায় এ বছর বেড়েছে তরমুজ চাষের পরিধি। জলবায়ু পরিবর্তনে ধান গমের মতো ভারী ফসলের পাশাপাশি গ্রীষ্মকালীন তরমুজের চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। কৃষকের আর্থিক উন্নয়নে পাশে থাকছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ মৌসুমে বিঘা প্রতি আয় লাখ টাকার বেশি। আরও জানাচ্ছেন মাসুমা আক্তার। এ যেন সবুজের বসত বাড়ি। তরতরিয়ে বেড়ে ওঠা কচি ডগায় ছেয়ে গেছে আড়াআড়ি বাঁশের মাচা। এখানেই তরমুজের হলুদ ফুল করে সবুজ হয়ে ভারী হয়। মাচার গায়ে জড়ানো জালে গায়ে লিয়ে বাড়তে থাকে গাছের পরিধি। তারই মাঝে ঘন সবুজের পাতার ফাঁকে লুকিয়ে ছোট বড় মাঝারি সহ বিভিন্ন আকারের গাঢ় সবুজ রঙের এক একটি তরমুজ। শরতেও উষ্ণ বরেন্দ্রে দাপুটে সূর্য। তরমুজ উৎপাদনের মৌসুম না হলেও চাষ হওয়া এই জাতটির নাম ব্ল্যাকবেরি। অসময়েই পবা উপজেলার আলিমগঞ্জে গ্রীষ্মকালীন ভারতীয় এই জাতের তরমুজ চাষ করেছেন কামরুল হাসান। প্রবাসী ভাই শাহানুর কবিরের অনুপ্রেরণায় আধুনিক কৃষিতে মনোযোগী হন তিনি। দুই ভাইয়ের বিনিয়োগে গড়ে তোলেন মৌসুম ভিত্তিক দেশি বিদেশি ফল ফসলের 25 বিঘার আবাদ। এতে আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করেই হয় এসব ফসল। তার মধ্যে উন্নত জাতের তরমুজের আবাদ হয়েছে আশানুরূপ। উঁচু জমি তরমুজ চাষের উপযোগী হওয়ায় এখানে মালচিং পদ্ধতিতে করা হয়েছে আবাদ। উন্নত এ চারা রোপণের 3.5 মাসের মধ্যেই পরিপক্ক হতে শুরু করেছে ফল। অসময়ের এ তরমুজের স্বাদ ও চাহিদা দুটোই বেশ ভালো। তাতে বিঘায় 25,000 টাকার বিপরীতে সপ্তাহে জমি থেকে ফল মিলছে প্রায় 5 টন। তাতে 70 টাকা কেজিতে মাসে প্রায় 1.5 লাখ টাকার তরমুজ বিক্রির আশা। বাজারে অনেক চাহিদা আছে, আমরা এটা বিক্রি করে আমাদের লাভটা আসে আর কি। উঁচা এবং ভালো জমি যদি থাকে সারা বছরই, শুধু শীতটা বাদে, শীতের জন্য ভ্যারাইটিস আলাদা, আর গরমের জন্য খুব ভালো ফসল হিসাবে এটা নেওয়া যায়। তুলনামূলক লাভজনক হওয়ায় ভিন্ন মৌসুমে উৎপাদিত এই তরমুজ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। তাই ভূগর্ভস্থ পানি ও জলবায়ু পরিবর্তনের এ সময়ে কৃষি থেকে আর্থিক লাভের আশায় আগামীতে ধান ও ভুট্টার মতো ফসলের পাশাপাশি গ্রীষ্মকালীন এ তরমুজ চাষ করতে চান স্থানীয় কৃষকরা। আমাদের বাড়ির পাশেই, আমরা তাই দেখছি, এরপরে আমরাও চেষ্টা করব আবাদ করার জন্য। যেহেতু এখানে এটা লাভজনক ফসল, এর জন্য আমরা এখানে আমরাও তরমুজ করতে চাচ্ছি। ধানের আবাদ করি, তা আগামীতে এই তরমুজ 1 বিঘা জমি আমি আবাদ করব। মৌসুম ভেদে হরেক রকম সবজির চাষাবাদ হলেও রাজশাহীর পবা উপজেলায় তরমুজের চাষ হয় না বললেই চলে। তাই এ ধরনের লাভজনক ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করার পাশাপাশি সার্বিক সহযোগিতা করছেন উপজেলা কৃষি কর্মকর্তারা। ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, রোপণ কিভাবে করতে হবে, কখন সার দিতে হবে, কখন সেচ দিতে হবে, কখন আগাছা দমন করতে হবে, কিভাবে করতে হবে, এই ম্যানেজমেন্টগুলো আমরা উপজেলাতে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। যারাই আসবে, যেসব কৃষকই আসবে আগ্রহ দেখিয়ে বা আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। গেল রবি মৌসুমে জেলায় তরমুজের আবাদ হয়েছিল 10.11 হেক্টর জমিতে, আর উৎপাদন হয়েছিল
333 টন তরমুজ, যা থেকে কৃষকের আয় হয় প্রায় 26 কোটি টাকা। মাসুম আক্তার, এখন, রাজশাহী। বরিশালের পাইকারি বাজারে সবজির দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। তবে কাঁচামরিচ 100 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 250 টাকা দরে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজারে রয়েছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিতে 5 থেকে 10 টাকা বাড়ার কারণ কি, আর কাঁচামরিচের ঊর্ধ্বমুখীরও নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? রওশন, ছুটির দিনে বরিশালের সবজির বাজার বেশ চড়া। আপনি যেমনটি বললেন যে বরিশালে কাঁচামরিচ সহ বেশ কিছু সবজির দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় বেড়েছে। ব্যবসায়ীদের বরাবরের মতোই অজুহাত যে সরবরাহ কম থাকার কারণেই এই সবজির দামটি আসলে বেড়েছে। এবং বরিশালের এই বাজারটিতে মূলত মেহেরপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা এইসব জায়গা থেকে সবজি সরবরাহ হয়ে থাকে। সুতরাং সেখান থেকে সবজির সরবরাহ কম হলে কিন্তু বাজারে কিছুটা প্রভাব পড়ে। একটু যদি দাম দরটা আজকে বলে দেই, তাহলে বাঁধাকপি 22 টাকা দরে বিক্রি হচ্ছে, করলা 50, পেঁপে গত সপ্তাহেও 10 টাকা বিক্রি হলে এই সপ্তাহে কিন্তু 15 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং শসার কথা যদি বলি, গত সপ্তাহে 25 থেকে 30 টাকা বিক্রি হলে আজকে 50 টাকা বিক্রি হচ্ছে। এবং কাঁচামরিচের ঝাঁজ কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। গত 2 দিন আগের কথাও যদি বলি, তাহলে 150, 130 টাকা দরে বিক্রি হলেও আজকে 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। এবং এই কাঁচামরিচই কিন্তু খুচরা বাজারে গিয়ে 300 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি 80 টাকা দরে বিক্রি হচ্ছে, শসা 50, মূলা 35, কাঁকরোল 60 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি। এছাড়া বেগুন, সাদা যে বেগুনটি রয়েছে সেটি 60 টাকা এবং কালো বেগুনটি কিন্তু 80 টাকা দরে আজকে বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়স 25 টাকা। করলার কথা বলি, করলার সরবরাহ বেশ কম, যার কারণে দামটিও কিন্তু গত সপ্তাহের তুলনায় বেড়েছে, 50 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং কুমড়া 40, পটল 40, কাঁচা কলা প্রতি হালে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং একটু যদি জানিয়ে রাখি যে বরিশালের এই সবজির বাজার থেকেই বরিশালের স্থানীয় পর্যায়ের যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু সরবরাহ হয়ে থাকে। সুতরাং এখানে দাম বাড়লে সেই প্রভাবটা কিন্তু খুচরা বাজারে খুব বেশিভাবে পড়ে। এবং এই বাজারে যে দামে পণ্য বিক্রি হচ্ছে সেই তুলনায় কিন্তু খুচরা বাজারে 10 থেকে 15 টাকা বাড়তি দরে কিন্তু এই সবজিগুলো বিক্রি হচ্ছে। এক্ষেত্রে ক্রেতারা কিছুটা হিমশিম খাচ্ছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে এই যে বৃষ্টি বন্যার কারণে কিন্তু সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে, যার কারণে দামটিও বেড়েছে। সরবরাহ স্বাভাবিক হলে এই দামটি আবার নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো বরিশালের সবজির কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বরিশাল থেকে সবজির দরদাম জানাতে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এখনও জমে ওঠেনি ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির বাজার। ব্যবসায়ীরা বলছে দিন দিন বাঙালি নারীরা শাড়ির ব্যবহার কমিয়ে দেয়, শাড়ির উৎপাদন ও বিক্রি কমে যাচ্ছে। এতে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়ে বদল করছেন নিজেদের পেশা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বাজিতপুর শাড়ির হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, শাড়ির হাটে ক্রেতা কেমন দেখছেন আর বিক্রির বিষয়ে বিক্রেতারা কি বলছেন? যেমনটি বলছিলেন, আমি ভোর থেকে এই হাটে এসেছি। এটি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শতবর্ষী একটি হাট। এই হাটে এক যুগ আগেও 10 থেকে 12,000 ক্রেতা বিক্রেতার সমাগম ঘটলেও এখন প্রায় সব মিলে 2 থেকে 250 ক্রেতা বিক্রেতার সমাগম ঘটছে। আর ব্যবসায়ীরা বলছে যে টাঙ্গাইলের শাড়ির যে ঐতিহ্য বা এই হাটের যে একটা ঐতিহ্য, সেই হাটের ঐতিহ্য বা জৌলুস কিন্তু হারিয়ে যাচ্ছে দিন দিন। এর কারণ হিসেবে এই টাঙ্গাইলের যারা শাড়ি ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এটি টাঙ্গাইল শুধু টাঙ্গাইল নয়, সারা দেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী একটি হাট ছিল, যে কারণে এখানে টাঙ্গাইল ছাড়াও রাজধানী ঢাকা সহ দেশের অন্তত 40 থেকে 50টি জেলার যারা শাড়ি ব্যবসায়ী রয়েছেন তারা এখান থেকে শাড়ি কিনে দেশের স্থানীয় জেলায় স্থানীয় হাট বাজারে বিক্রি করতে। কিন্তু কালের পরিক্রমে টাঙ্গাইল শাড়ির যে হাটটি তার জন্য সারা চ্যানেল সকাল থেকে এই হাটটি ঘুরেছে। করেছি যে কয়েকদিন পরে তো দুর্গাপূজা, সেই দুর্গাপূজা উপলক্ষে যে পরিমাণ ক্রেতা থাকার কথা সেই পরিমাণ ক্রেতা ব্যবসায়ীরা বলছেন যে বাঙালি নারীরা আগে যে পরিমাণ শাড়ি ব্যবহার করতো এখন কিন্তু থ্রি পিস বা অন্য পোশাকের প্রতি তারা ঝুঁকছে। আর যে কারণে কিন্তু টাঙ্গাইলের শাড়ির যে একটা ঐতিহ্য বা জৌলুস, সেই ঐতিহ্য বা জৌলুস কিন্তু হারিয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে এই হাটে আগে সপ্তাহে কোটি টাকার বাণিজ্য হলেও এখন
সপ্তাহের শুক্রবারে 5 থেকে 6 লাখ টাকার বাণিজ্য হয়। আর এখানে আগে তারা বলছেন যে এই হাটটি জৌলুস হারানোর পিছনে অনেকগুলোই কারণ রয়েছে। তারা বলছেন যে এই হাটকে ঘিরে কোনো ব্যাংক বা কোনো ব্যাংকিং সেবা কার্যক্রম চালু হয়নি এবং আবাসিক ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এই হাটটি জৌলুস হারাচ্ছে। আর এছাড়াও এই হাটের এছাড়াও এই হাটের যে একটা ঐতিহ্য ছিল, আমরা লক্ষ্য করতে এই হাট কিন্তু জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং এই হাটে আমরা দেখেছি যে একটু বৃষ্টিতে জলপ্রদতার সৃষ্টি হয়ে যারা ক্রেতা রয়েছে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তো এই ব্যবসায়ীদের দাবি যে টাঙ্গাইল শাড়ির সুদিন আবার ফিরবে এবং তখন এই টাঙ্গাইলের যে বাজিতপুর ঐতিহ্যবাহী হাট, এই হাটেরও সুদিন ফিরবে। তো এই ছিল টাঙ্গাইলের বাজিতপুর হাট থেকে টাঙ্গাইল শাড়ির বিক্রির সমস্যা। টাঙ্গাইলের শাড়ির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন কাউসার আহমেদ। এখন সকালে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। আবারও ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন সকাল। আসন্ন দুর্গাপূজা ঘিরে কলকাতার হাওড়ায় ঐতিহ্যবাহী মঙ্গলা হাটে এই সময়টায় জমজমাট থাকার কথা, কিন্তু অন্যান্য বছরের তুলনায় বেচাকেনা কমে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের। ব্যবসায় মন্দার জন্য আরজিকর কাণ্ড ও দুর্যোগপূর্ণ আবহাওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। যদিও সামনের দিনগুলোতে হাটটি তার পুরনো হারানো জৌলুস ফিরে পাবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। কলকাতা থেকে কমল দত্তের পাঠানো তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। পশ্চিমবঙ্গের হাওড়ার মোংলা হাট ভারত তথা এশিয়ার বৃহত্তম জামাকাপড়ের হাটটিতে পাইকার ও খুচরা ক্রেতাদের ভিড় থাকে সারা বছরই। দুর্গাপূজার আগে কয়েক গুণ বেড়ে যায় বেচাকেনা, কিন্তু এবারের চিত্র একেবারেই ভিন্ন। সাধারণ ক্রেতাদের পদচারণা থাকলেও পাইকারি ব্যবসায়ীদের আনাগোনা নেই বললেই চলে। এই যে সময় পেরোচ্ছে না আস্তে আস্তে, এই অবস্থায় মাথায় হাত ঐতিহ্যবাহী এই হাটের স্থায়ী অস্থায়ী ব্যবসায়ীদের। কারণ আসন্ন দুর্গাপূজা ঘিরে পোশাক তৈরি ও মজুত বাড়ালেও কমেছে বিক্রি। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও রাজ্যের কয়েকটি অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির পাশাপাশি আরজিকর কাণ্ডের কারণেই এই হাল বলে মনে করছেন অনেক ব্যবসায়ী। এছাড়াও বিভিন্ন জায়গায় ছোট বড় শপিং মলের সংখ্যা বৃদ্ধি ও অনলাইন ব্যবসার সম্প্রসারণও মোংলা হাটের ব্যবসায় প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকেই। চারিদিকে গন্ডগোল, এই যে ব্যাপারটা নিয়ে এই সমস্ত হচ্ছে এই কারণে, এই বন্যার জন্যে তো পয়সা তো কমই আছে, জিনিসের তো দাম, সবজি মবজি সবাই তো দাম বেশি বলে, এতে কি আর খরিদ্দার হয়? ব্যাপারটা হচ্ছে অনলাইনের জন্য তবে সড়ক, রেল ও মেট্রো পরিষেবার মাধ্যমে হাটটিতে যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ায় এখনও হাল ছাড়েননি ব্যবসায়ীরা। বর্তমানে মন্দা থাকলেও দুর্গাপূজার আগেই বিক্রি বাড়বে বলেও প্রত্যাশা তাদের। ৩০০ বছর বয়সী এই হাটটিতে অর্ধশত বছর ধরে বেচাকেনা করছে এমন স্থায়ী দোকানের সংখ্যা ৫০ থেকে ৬০ হাজার। প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার বসে হাট। জমজমাট অবস্থায় প্রতিদিন লেনদেন হতো ২০০ থেকে ৪০০ কোটি রুপি। এখন কলকাতা। প্রযুক্তি বাজারে আলোড়ন তুলে নিজেদের তৈরি প্রথম অগমেন্টেড রিয়েলিটি বা এআর প্রযুক্তির চশমার প্রোটোটাইপ নিয়ে হাজির হয়েছে মেটা। বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেটার সদর দপ্তরে কানেক্ট সম্মেলনে অরিয়ন নামের ওই চশমা নিয়ে একটি অভিনব এক প্রেজেন্টেশন দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তিনি বলেন, অগমেন্টেড রিয়েলিটির এই চশমার সাহায্যে রিয়েল টাইম ডিজিটাল ইনফরমেশন ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহকরা। বাজার বিশ্লেষকরা বলছেন, অ্যাপলের ভিশন প্রোকে টেক্কা দিতেই ভিআরের বদলে এআর প্রযুক্তি নিয়ে বাজার দখল করতে চান জাকারবার্গ। বিস্তারিত জানাচ্ছেন সতীর্থ কর্মকার। মঞ্চের দিকে এগিয়ে আসছেন মেটার এক কর্মকর্তা। যেভাবে হাতকড়া পরে একটি ব্রিফকেস বয়ে আনলেন, দেখে মনে হবে অমূল্য কোনো সম্পদ লুকানো আছে ওই রূপলি ব্রিফকেসে। এমন নাটকীয়ভাবেই নিজেদের তৈরি অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির এআর চশমার প্রদর্শনী করল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও থ্রেড অ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। ওরিয়ন নামের এই চশমার ডেমনস্ট্রেশন দেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। দাবি করেন, ওরিয়ন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে স্মার্ট চশমা। They're not a headset, no wires,
less than 100 grams. They need wide field of view, holographic displays, sharp enough to pick up details, bright enough to see in different lighting conditions, large enough to display a cinema screen or multiple monitors for working wherever you go, whether you're in a coffee shop or on a plane or wherever you are. সম্প্রতি ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি নির্ভর ভিশন প্রো বাজারে আনে অ্যাপল। ভিশন প্রোর চেয়ে প্রযুক্তির বিচারে এক ধাপ এগিয়ে মেটা নির্মিত অগমেন্টেড রিয়েলিটির এই ওরিয়ন গ্লাস। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি একটি কৃত্রিম দুনিয়া সৃষ্টি করতে পারলেও অগমেন্টেড রিয়েলিটি একেবারে বাস্তব সময়ে ডিজিটাল ইনফরমেশন ও ইন্টারফেস ব্যবহারের সুযোগ দেয়। অর্থাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে কোনো আলাদা ডিভাইস ব্যবহার না করে শুধু এই চশমা পরেই এআই ফিচার স্মার্টফোনের যাবতীয় ফিচার ব্যবহার করা যায়। সিলিকন ও ম্যাগনেসিয়ামের সাহায্যে নির্মিত এআর চশমাটি নিয়ন্ত্রণ করা যাবে হাত, কণ্ঠস্বর এমনকি নড়াচড়ার বিশেষ ভঙ্গির সাহায্যে। জাকারবার্গ বলেন, এখনই গ্রাহকদের জন্য বাজারে আসছে না ওরিয়ন। চশমাটি আকারে আরো ছোট ও পাতলা বানানোর চেষ্টা করবে মেটা। সম্মেলনে নিজেদের তৈরি রেব্যান মেটা গ্লাস নামের রোদ চশমায় এআই চ্যাটবট যুক্তেরও ঘোষণা দিয়েছে মেটা। ভবিষ্যতে এই চশমা ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করা কিংবা স্পটিফাই থেকে গান শোনা যাবে ভয়েস কমান্ডের সাহায্যে। রিয়েল টাইমে যে কোনো ভাষার অনুবাদও করতে পারবে চশমাটি। এছাড়া চশমার সাহায্যে ধারণকৃত ভিডিওর লাইভ ফিড ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করার প্রযুক্তিও আসছে মেটা স্মার্ট গ্লাসে। তারকাদের কণ্ঠস্বর ব্যবহার করা যাবে ভয়েস অ্যাসিস্ট্যান্সে। এই মুহূর্তে মেটার এআই ব্যবহার করছেন এমন গ্রাহকের সংখ্যা 400 মিলিয়ন। সপ্তাহান্তে নতুন করে যুক্ত হচ্ছেন গড়ে 185 মিলিয়ন গ্রাহক। মেটা গ্লাসের ঘোষণা আসার পর মেটার শেয়ারের মূল্য বেড়েছে 2% হারে। এবারের সম্মেলনে মিক্সড রিয়েলিটি প্রযুক্তির হেডসেটের নতুন সংস্করণ আনারও ঘোষণা দিয়েছে মেটা। ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে একের পর এক চমক দেখাচ্ছে অ্যাপেল ও মেটার মতো টেক জায়ান্টগুলো। অ্যাপেলের ভিশন প্রো নাকি মেটার স্মার্ট গ্লাস ওরিয়ন, কোন দিকে ঝুঁকবে নতুন প্রজন্ম, এখন সেদিকেই নজর থাকবে প্রযুক্তি বাজারে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এখন সকালে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম এখন সকালে। এবার খেলার খবর। চলমান সিরিজে চেন্নাইয়ে অনুষ্ঠিত প্রথম টেস্টে 280 রানের বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা। শুক্রবার দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত, যেখানে বেরসিক বৃষ্টি চোখ রাঙাচ্ছে। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। দ্বিতীয় টেস্টে শুরুর দিন থেকেই রয়েছে বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার শঙ্কা। এর মধ্যে প্রথম ও তৃতীয় দিন বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। চেন্নাইয়ের চেয়ে ভিন্ন হবে কানপুরের পিচ। সাধারণত এখানে কালো মাটির পিচে খেলা হয়। ম্যাচের শুরুতে সহায়তা পান পেসাররা, যাতে ধীরে ধীরে টার্ন আসতে থাকে। শেষ 2 দিন স্পিনাররা এখানে রাজ করেন। 2021 সালে এই মাঠে সবশেষ টেস্ট খেলা হয়। সেবার 3 স্পিনার নিয়ে খেলে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টেস্টটির ফলাফল ছিল ড্র। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বিপিএল নিয়ে যে শঙ্কা ছিল অবশেষে কেটে গেল তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জানিয়েছেন 14 অক্টোবরই হচ্ছে বিপিএল এর ড্রাফট, আর মাঠে গড়াচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহে। বিস্তারিত জানাচ্ছেন ওয়াসিউল হক পান্থ। দেশের সার্বিক পরিস্থিতির কারণে কদিন আগে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয় নারী টি-20 বিশ্বকাপের এবারের আসর। পরে শঙ্কা জাগে বিপিএল নিয়েও। এই বিষয়টি সহ বেশ কিছু এজেন্ডা নিয়েই বৃহস্পতিবার বসেছিল বিসিবির বোর্ড পরিচালকরা। সভা শেষে বিপিএল এর বিস্তারিত তুলে ধরেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। জানালেন এই বছরের 27 ডিসেম্বরই মাঠে গড়াচ্ছে বিপিএল। সেটা কিছু নিয়ম কানুনের ব্যাপার ছিল, ওগুলো নিয়ে আলোচনা করেছি। এখনো কমপ্লিট সবকিছু হয়নি, বাট প্রবাবলি আজকে 1-2 দিনের মধ্যে করে ফেলবো। আর একটা ডিসিশন হয়েছে, আমরা ড্রাফট করতে যাচ্ছি 14 তারিখে, 14th of October। ম্যাচ স্টার্ট হবে, যেটা আমরা আগেই বলেছিলাম, 27th of December। হোপফুলি ওইটাই থাকবে 4টার সময়। বিসিবি বসের কথায় আরও জানা গেল, আসন্ন বিপিএলে দলের মালিকানায় থাকছে না আগের বিপিএল এর 3 ফ্র্যাঞ্চাইজি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, যা নিয়ে গুঞ্জন ছিল দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই। ওই ফ্র্যাঞ্চাইজিগুলো একটা আপনি জানেন, ঢাকা নওয়াব নাম হবে মনে হয়, রিভিল করেছে কিনা,
তো ওইটা ওরা খেলতে চায়, ঢাকা টিমে তারা ইন্টারেস্ট ছিল। চিটাগংয়ের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি, ওরা ফিরে এসছে, মানে ফার্স্ট ও সেকেন্ড এডিশনে খেলেছিল। আর আপনার রাজশাহী একটা টিম, তারা খেলতে চায়, মানে ইচ্ছা পোষণ করেছে। এর মধ্যে 3টাকে আমরা সিলেক্ট করেছি। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে দেখা যাবে রাজশাহীর একটি ফ্র্যাঞ্চাইজিকে। এই 3টি ফ্র্যাঞ্চাইজিকে নির্বাচিত করেছে বিসিবি। বিপিএলে তারা কেন খেলতে চায় বা তাদের অর্থনৈতিক শক্তির জায়গা কি, সেটা নিয়ে তাদের সঙ্গে আলাপ করেন ফারুক। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/echontv।